হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। ওই যে ভার্সিটিতে ভর্তি হয়েছে অভ্র, সেই একই ভার্সিটিতে পড়াশোনা করে। অভ্র এখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। দেখতে শুনতে ভদ্র, শান্ত আর বেশ মার্জিত। কিছুদিন আগে ওহির পাশের ফ্ল্যাটেই নতুন ভাড়াটিয়া হিসাবে উঠেছে সে। সেই সুবাদেই দুজনে প্রায়ই দেখা সাক্ষাৎ হতো। শুরুর দিকে ওহি অভ্রকে তেমন পাত্তা দিত না, কিন্তু একদিন হঠাৎ করেই তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়ে গেল। মাঝে মধ্যে ওহি অভ্রের কাছে ইকোনমিক্স শিখত। লাইব্রেরি হয়ে উঠেছিল তাদের দুজনের সবচেয়ে বেশি সময় কাটানোর জায়গা। চোখে চোখে ইশারায় অগণিত অনুভূতি আদান প্রদান হতো তাদের মধ্যে। একদিন অভ্র হুট করে বলে বসেছিল, শাড়িতে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। কথাটা বলার পর অভ্রের চোখে ছিল এক নিখাত মুগ্ধতা, যা ওহির মনে এক নতুন অচেনা অনুভূতির জন্ম দিয়েছিল। ধীরে ধীরে তাদের এই সম্পর্কেও বন্ধুত্বের চেয়েও গভীর হতে থাকে। শুরু হয় তাদের মধ্যে প্রেম আদান প্রদান। একদিন হুট করেই ওহি পরিবারের লোক জানতে পারে তাদের প্রেমের বিষয়। ওহিকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়, কারণ ওয়াহিদ কিছুতেই তার বোনকে একটা বেকার ছেলের হাতে তুলে দিবে না। পৃথিবীর কোনো ভাই চাইবে না তার বোন কষ্টে থাকুক। ভালোবাসা কখনো আবেগ দিয়ে হয় না, এটা প্রমাণ করতে হয়। আজ আবেগে পড়ে বিয়ে করলো, দুদিন পর যখন অভাব হবে তখন আবেগ ভুলে দুজনেরই বিবেক কাজ করবে, তখন নেমে আসবে সংসারে অশান্তি। তাই ওয়াহিদ অভ্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ওহিকে যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে একটা পরিচয় গড়ে তুলতে হবে, তবেই তুমি আমার বোনকে পাবে। আমি কোনো বেকারের হাতে আমার বোনকে তুলে দিতে পারবো না। পরিচয় গড়ে তারপর এসো। অভ্র মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার মা বাবা চেয়েছিল সে ডাক্তার হবে, পরিবারের ভরসা হবে, কিন্তু প্রেমের টানে দায়িত্বহীনতায় সে নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলেছিল। তাই পরিবারের সিদ্ধান্ত, কষ্ট করে হলেও ছেলেকে বিদেশে পাঠানো হবে উচ্চশিক্ষার জন্য। এত ঝামেলার মধ্যে অভ্র ওহির সাথে ঠিকমতো কথা বলতো না। ওহি ফোন করলে সে কেটে দিত, মাঝে মধ্যে ব্লক লিস্টে ফেলে রাখতো। এভাবে প্রায় 1 মাসের মতো ওহিকে সে ইগনোর করেছে। তার সাথে যোগাযোগ করতে না পেরে ওহি প্রায় পাগলের মতো হয়ে গেল। ঠিক মতো খাবার খেত না, ঘুমাইতো না, কারোর সাথে কথা বলতো না, সব সময় নিজেকে ঘরবন্দি করে রাখতো। এক সময় তার মনে হতে শুরু করলো অভ্র তাকে ঠকিয়েছে, সব অভিনয় করেছে তার সাথে, এসব ভেবে কান্না করত। একদিন সন্ধ্যায় হুট করেই অভ্র ওহির সামনে এসে দাঁড়ালো, চোখ দুটো লাল, গলা ভার। ওহি, আমি যাচ্ছি দেশের বাইরে। মা বলেছে তুমি নাকি আমার ভবিষ্যৎ নষ্ট করছো, কিন্তু আমি এমন কিছু হতে দেব না। আমি বেঁচে থাকতে আমার প্রিয় মানুষের ওপর কেউ আঙ্গুল তুলবে, এটা আমি কিছুতেই হতে দেব না। তোমার ভাই চায় আমি নিজের পরিচয় গড়ি, আমার ফ্যামিলিও সেটাই চায়, কিন্তু কেউ আমাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না। তাই কষ্ট হলেও আমাদের কিছু বছর আলাদা থাকতে হবে ওহি। ওরা যে আমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছে, খুব কঠিন পরীক্ষা। তুমি কি করবে? আমায় ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে? অভ্রের হাতে কাগজের কয়েকটা ফাইল, বিদেশে পড়তে যাওয়ার অনুমোদনপত্র। চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। ওহির ভেতরে যেন সবকিছু ভেঙে পড়ল। অভিমানী হয়ে অশ্রুসিক্ত নয়নে অভ্রের দিকে তাকিয়ে বলল, আপনি যদি দেশে ফিরে আমায় বিয়ে নাও করেন তবুও এই ওহি অন্য কারোর নামে কবুল বলবে না। আমি সারা জীবন আপনার অপেক্ষায় থাকব, আপনি না ফিরলেও থাকব। আপনার যেখানে খুশি, যেভাবে খুশি আপনি যেতে পারেন। ওহির চোখে পানি দেখে অভ্র আর কোনো কথা বলতে পারেনি, শুধু ওহির হাত ধরে কপালে হাত ছুঁয়ে বলেছিল, আমি খুব শীঘ্রই ফিরব ওহি, প্লিজ তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি, আমি ফিরলে তুমি যেভাবে থাকবে আমি সেভাবেই তোমাকে খুঁজে নিব। তারপর অভ্র চলে গেল। সেদিন থেকে ওহি যখন অভ্রের কথা মনে পড়তো তখন অভ্রের পছন্দ মতো শাড়ি পরে সেজেগুজে সময় পার করত। এগুলো বছরের পর বছর। অভ্র ওহির সাথে খুব কম যোগাযোগ রেখেছে, কারণ একটাই, প্রিয় মানুষের সাথে দূরে থাকলে কথা বলে ক্ষণিকের জন্য শান্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু কোনো কাজে শান্তি পাওয়া যায় না। বর্তমান বিকেলে গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে।
সূর্যের আবছা আবছা লালচে রশ্মি এখনো রয়ে গেছে। অনু এখনো সেই আম গাছের নিচেই দুপা ভাঁজ করে বসে আছে, একদম বাচ্চাদের মতো গালে দু হাত দিয়ে চুপচাপ বসে আছে, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, স্পষ্ট বোঝাই যাচ্ছে। চোখ দুটো ফুলে যায়নি ঠিকই, কিন্তু রিমঝিম কান্নার আভা ফুটে উঠেছে। ওয়াহিদ দূর থেকে অনুকে দেখে গভীর একটা নিঃশ্বাস ফেলল। আরিয়ান তখন ওয়াহিদের কোলে ছিল, আর মায়া অভ্রের কোলে। ওয়াহিদ আরিয়ানকে ওহির কোলে দিয়েই বলল, ওহি, আরিয়ানের খেয়াল রাখিস, আমি যাই ওর মায়ের রাগ ভাঙাই, না হলে এক যুগেও গাল ফুলিয়ে বসে থাকবে। শালার কপাল, আমার একটুও শান্তি নেই জীবনে। ওহি হেসে বলল, তোমার বউ রাগ ভাঙাতে গেলে পুরো রাত লেগে যাবে ভাইয়া। সব সময় অনুকে এত ধমক দাও কেন তুমি? বেচারি এতটুকুতেই অভিমান করে কষ্ট পায়, আর যেন তাকে ধমক না দেয়া হয়। ওয়াহিদ কোনো জবাব দিল না, শুধু সেই তার চেনা নরম হাসিটা হেসে ধীরে ধীরে অনুর দিকে হাঁটতে লাগলো। অনু চোখের কোণা দিয়ে দেখে ফেলেছে যে ওয়াহিদ আসছে, কিন্তু সে মুখ উল্টো দিকে ঘুরিয়ে রইল, মনে মনে রাগে গজগজ করছে। আসুক, আজ আমি তার সাথে কথাই বলবো না। এই অনুর রাগ ভাঙানো এত সহজ নয়। ওয়াহিদ কাছে এসে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর অনুর দিকে তাকিয়ে খুব নরম স্বরে বলে উঠল, ওঠো। কোনো উত্তর নেই। ওয়াহিদ দাঁত চেপে ফের বলল, ওঠো ওখান থেকে ইডিয়েট, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে, নাকি এখানেই ফেলে চলে যাব? অনু মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। ওয়াহিদ মাটিতে অনুর পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, অনুর গালে আদুরে হাত ছুঁয়ে বলল, এই যে আমার ছোট্ট পরীটা, রাগ করে গাছের নিচে এসে লুকিয়ে থেকো না। এখানে দিনে দুপুরে ভূতেরা হানিমুন করে, যদি তোমায় তারা দেখে ফেলে তুলে নিয়ে গিয়ে পিকনিক করে। এই বুড়ো বয়সে আমি আমার বউ হারাতে পারবো না বউজান, তাই চুপচাপ চলো আমার সাথে, চলো পাখি। অনু হাত সরিয়ে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আমি যাব না আপনার সাথে। আপনি জানতো কেন এসেছেন আমার সামনে? কে হয় আমি আপনার? আমি চিনি না আপনাকে, চলে যান এখান থেকে। ওয়াহিদ হাসলো, ধীরে ধীরে অনুর পিঠে হাত দিয়ে কোলে তুলে নিল। অনু ঘাবড়ে গিয়ে ওয়াহিদের গলা জড়িয়ে ধরলো, কি করছেনটা কি? ছাড়ুন, আশেপাশে মানুষ তাকিয়ে আছে, তাছাড়া ওহি আপু আর বাচ্চারা আছে, নামিয়ে দেন বলছি আমায়। চুপ করো বেয়াদ্দম বউ, বাড়ি গিয়ে ঝগড়া করব কেমন? স্বামী স্ত্রী প্রাইভেট বিষয় লোক সম্মুখে মানায় না, তাহলে আমায় কোলে নিয়েছেন কেন? এখন বুঝি মানাচ্ছে? ঝগড়া আর কোলে নেয়া দুটো আলাদা বউ। এখন আমি যাকে কোলে নিয়েছি সে মানুষটা নাকি আমায় চিনে না, আমায় স্বামী হিসাবেও অস্বীকার করেছে, তাই মানসিক রোগী ভেবে কোলে নিলাম। এটাই মানবতা গো। অনুরাগে ওয়াহিদের বুকে ঘুষি মারতে থাকে। কি আমি পাগল? না, তাহলে বললেন যে পাগলি তুমি, আমার পাগলি বউ। ওয়াহিদ আর কোনো কথা না বলে অনুকে কোলে নিয়ে হাঁটছে। অনুর মুখে এখনো গোমরামি, কিন্তু বুকের ভেতরে নরম হয়ে আসা। পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখলো ব্রেঞ্চে ওহি আর অভ্র পাশাপাশি বসে আছে। দুজনের চেহারায় লজ্জা, খুশি আর বহুদিনের আগ্রহ একসাথে জমাট বেঁধে আছে। ওয়াহিদ তাদের সামনে দিয়ে যাওয়ার সময় বলল, সবাই গাড়িতে গিয়ে ওঠো, আমি এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। রাত অনেকটা গড়িয়ে গেছে। গাড়ি থেকে নামতেই অনুর কোলে ঘুমিয়ে থাকা আরিয়ানের মাথা একটু নড়ল। ওয়াহিদ দ্রুত এগিয়ে এসে বলল, দাও আমিই নিই, তোমার হাত ব্যথা হয়ে গেছে। অনু আলতো করে ছেলেকে ওয়াহিদের কোলে তুলে দিল। ওয়াহিদ খুব সাবধানে বুকের সাথে জড়িয়ে আরিয়ানকে নিয়ে ঘরে ঢুকলো। অনু পিছু পিছু হাঁটছে, না চাইতেও বাপ ছেলেকে দেখে মনে মনে হাসছে। ঠোঁটের কোণে এক অকারণ শান্তি, তবুও মুখে এখনো অল্প গোমরা ভাব চেপে আছে। রুমে ঢুকতেই ওয়াহিদ বিছানার ওপর আরিয়ানকে শুইয়ে দিল। পাশ থেকে অনু বলে উঠল, আরিয়ানকে ঠিকমতো কম্বল দিয়ে ঢেকে দেন, ঠান্ডা লাগবে তো। ওয়াহিদ অনুকে দেখে মুচকি হাসলো। অদ্ভুত মেয়েটা, সারাদিন নিজের আরিয়ানের সাথে ঝগড়া করবে, বাচ্চাদের মতো মারামারি করবে, অথচ যত্ন নেওয়ার সময় এক চুলও কমতি রাখবে না। ঠিক সময় গোসল, খাইয়ে দেয়া থেকে শুরু করে ঘুম পাড়ানো সব অনু করে। হয়তো এটাই মা, কিন্তু অনুর স্বভাবটা আজও সেই বাচ্চা মতোই রয়ে গেল। ওয়াহিদের এই বাচ্চা অনুকেই ভালো লাগে। মাঝে মধ্যে একটু ধমক দেয় রাগানোর জন্য, তখন আবার নিজেই তাকে টেনে রাগ ভাঙায়।
ওয়াহিদ কম্বল টেনে ছেলের পায়ে গুজে দিয়ে তার কপালে চুমু খেলো। অনু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল ওয়াহিদের ছেলের প্রতি যত্ন তার বুকটা আলতো করে গলিয়ে দিচ্ছিল। ওয়াহিদ অনুর দিকে ঘুরে তাকালো, এবার বলল, আমার ওপর রাগ শেষ পরিমাণ কতটুকু রইল? অনু মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, জানি না। মানে? মানে একটু আছে। যখন গাছের নিচে এতগুলো কথা বললেন তখন আমার ভালো লাগেনি, তাই রাগের পরিমাণ আরো যোগ হলো। ওয়াহিদ ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে বলল, আরে ধুর পাগলি, গাছের নিচে রাগ ভাঙানোর জন্য শুধু মজা করেছি। তুমি তো আমার আদুরে বউ। পাগল হতে যাবে কেন? যে পাগল বলে সে নিজেই তার ছেঁড়া, যেমন আপনি তার ছেঁড়া। আমার কাছে আসবেন না ভুলেও। আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনার ওই অসভ্য বুকে মাথা না রাখলে আমার কি হবে? কিচ্ছু হবে না, সরুন সামনে থেকে, ঘুমোবো আমি। ওয়াহিদ হঠাৎ অনুর খুব কাছে এসে দাঁড়ালো। অনুর হাত ধরে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে বলল, রাগ করে না বউ, কান ধরেছি আর এমন করবো না, একটু হাসো। অনু কোনো কথার উত্তর দিল না। অশ্রু জলে চোখ দুটো ছলছল করছে। অভিমানে নিজেকে ছাড়িয়ে বারান্দার দিকে গেল অনু। ওয়াহিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে রইল। আকাশে মেঘ, চাঁদ ঢাকা পড়েছে কালো মেঘের আড়ালে। কুটকুটে অন্ধকার রাত, মৃদু বাতাস বইছে বাহিরে, বারান্দায় জ্বলছে আলো। অনু বারান্দার গ্রিল ধরে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। ওয়াহিদ পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে কাঁধের ওপর থুতনি রাখে। শরীর খারাপ? অনু মাথা নাড়ে না। ওয়াহিদ অনুকে ঘুরিয়ে নিজের দিকে নেয়। অনুর কপালে উঠতে থাকা চুল কানের পাশে গুঁজে দিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ায় সেখানে। অনু চমকে গিয়ে ড্যাব ড্যাব করে ওয়াহিদের দিকে তাকায়। ওয়াহিদ নিজের কপালের সাথে অনুর কপাল ছুঁয়ে মৃদু স্বরে বলে ওঠে, বউ। অনু চমকে উঠে সেই ডাকে। এটাই তো সেই চিরচেনা ডাক, যে ডাকটা অনুর মনে তোলপাড় শুরু করে দেয়। ভুলে যায় এই কালের সমস্ত অনুভূতি, শুধু মাথার মধ্যে ঘুরঘুর করে ওয়াহিদের থেকে শোনা সেই বউ ডাক। ওয়াহিদ বাঁকা হেসে আবার ডাকলো, বউ। সরি বউ, তখন অফিস থেকে ফিরে আমার মাথা ঠিক ছিল না, তাই রেগেছিলাম। তুমি কাছে আসায় রাগ তোমার উপর দেখিয়ে ফেলেছি, সরি জান। আর এমন হবে না, এবারের মতো এই বুড়ো স্বামীকে মাফ করে দাও না জান। আমার বুকে যে ব্যথা হচ্ছে তোমাকে কষ্ট দিয়ে, এই বুকটাকে একটু শান্তি দাও না জান। আর কত অভিমান করে থাকবে? অনু আচমকা ওয়াহিদের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শক্ত করে। ওয়াহিদ মুচকি হেসে অনুকে জড়িয়ে ধরে। অনু কাঁদো কাঁদো হয়ে নাক টেনে টেনে বলে উঠল, এই বুক শুধু আমার, এইটার ভাগ আমি কাউকে দেব না। এবং আজ তো আপনিও আমার। আপনাকে ছাড়া আমি সারাদিন ছটফট করি, তাই তো আপনি আসার সাথে সাথে জড়িয়ে ধরি, একটু শান্তি পাই, আর আপনি বিরক্ত হন। ওয়াহিদ অনুকে কোলে তুলে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিল আরিয়ানের পাশে। অনুর গায়ে কম্বল টেনে দিয়ে তার কপালে চুমু খেলো। তারপর সে নিজেও অনুর পাশেই শুয়ে পড়ল। অনুকে জড়িয়ে ধরে বলল, বিরক্ত হই না বউ, আমি তখন দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি পাই। মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি। তুমি আছো, ছেলে আছে, তখন আমার আর কি লাগে? অনুর গাল একটু লাল হয়ে গেছে। সে নিচের দিকে তাকালো। ওয়াহিদ আস্তে করে তার চিবুকটা ধরে মুখটা উপরে তুলল। আমার দিকে তাকাও অনু। অনু ধীরে ধীরে তাকালো। চোখে নেই কোনো অভিমান, শুধু রয়েছে একরাশ মুগ্ধতা। ওয়াহিদ বলল, তুমি আমার সাথে ঝগড়া করো, মারো, চেঁচামেচি করো, অভিমান করো, আমি সব মেনে নিব, কিন্তু কখনো এই চোখে যেন পানি দেখি না। এটা আমার সহ্য হয় না অনু। অনুর গলা আটকে গেল। সে খুব নরম স্বরে বলল, আপনি রাগ করলে আমি ভয় পাই। ওয়াহিদ তার হাত ধরে নিজের বুকে চেপে ধরে শান্ত স্বরে বলল, এই বুকে তোমার জন্য কোনো ভয় জমা নেই, এখানে শুধু তোমার জন্য ভালোবাসা জমা আছে। অনুর চোখ ভিজে উঠল। সে ওয়াহিদের বুকের ওপর মাথা রাখলো। ওয়াহিদ তার মাথায় হাত বুলিয়ে বলল, আরিয়ানের মতো আরেকটা ছোট্ট পাখি চাই আমার। হয়তো এবার মেয়েটা তোমার মতো হবে। অনু থমকে গিয়ে মুখ তুলল, কি আবার? হ্যাঁ, তোমাদের দুজনকে নিয়ে আমার রুমটা ছোট লাগে, তাই আরেকটা ছোট্ট মানুষ চাই যে আমার ঘরটাকে আলোকিত করবে। অনু লজ্জায় হেসে ফিসফিস করে বলল,
আপনার মাথা ঠিক আছে? ওয়াহিদ হেসে উত্তর দিল, না, তোমার প্রেমে পড়ে অনেক আগেই মাথা খারাপ হয়ে গেছে। অনুর হাসি পুরো রুম ভরিয়ে দিল। বিছানার ওপর শুয়ে থাকা আরিয়ান একটু নড়ে চড়ে উঠে মুসমুসে স্বরে বলল, মাম্মা। দুজনেই ছেলের দিকে তাকিয়ে গেল। অনু আরিয়ানের পাশে ঘুরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওয়াহিদ কাছে এসে দুজনকে এক নজর দেখে এক প্রশান্তির হাসি হাসলো। তারপরে ওয়াহিদ ফিসফিস করে আল্লাহর নিকট বলল, এই দুজনেই আমার দুনিয়া, আমার শান্তি।